হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন WBCS। আজকের আমাদের লেকচারের টপিক হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তোমরা নিশ্চয়ই এটার কথা আগে শুনেছো, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কথা। এটা চাইনিজ ইনভেস্টমেন্ট প্রজেক্ট। তো এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা একটু লম্বা এবং ভিডিওর শেষে আমি অনেকগুলো এমসিকিউ দিয়েছি, বেশি না 5টা, কারণ কেউ একজন বলেছিল কয়েকটা এমসিকিউ দিতে, তাই দিয়েছি। তো দেখতে থাকো, ঠিক আছে? এই যে প্রজেক্টটার কথা তোমরা নিশ্চয়ই আগেও শুনেছো, যে চায়না সারা পৃথিবী জুড়ে, বলা যেতে পারে সারা পৃথিবী জুড়ে ইনভেস্টমেন্ট করছে। 2013 সালে এই ইনভেস্টমেন্টটা শুরু হয়েছিল। এর আগে নাম ছিল ওয়ান বেল্ট ওয়ান রোড স্ট্র্যাটেজি, সেটাকে বদলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই নামটা করা হয়। কারণ স্ট্র্যাটেজি শুনলেই একটা নেগেটিভ ভাব আসে, সেখানে ইনিশিয়েটিভ বললে একটা পজিটিভ ভাব আসে। সেই জন্য শুধু এই কারণেই চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং নামটা চেঞ্জ করেছিলেন। আর ওনার সময়তেই এই প্রজেক্টটা শুরু হয়। অ্যাম্বিশিয়াস প্রজেক্ট অফ চায়না টু কানেক্ট এশিয়া with Europe, Latin America, Africa via highways, railways and sea route। তাহলে কি এটা স্থলপথ এবং জলপথে এশিয়াকে ইউরোপ, ল্যাটিন আমেরিকা মানে সাউথ আমেরিকান কান্ট্রিজ আর আফ্রিকার দেশগুলোর সাথে যুক্ত করা হবে। অ্যাজ অফ নাও 70টা দেশে চায়না ইনভেস্টমেন্ট করেছে। কারেন্ট স্টেটাস বলতে 2019-এর স্টেটাস রয়েছে, বলছে যে 138খানা দেশকে এটা টাচ করে যায়। মানে কোনো দেশের মধ্যে যদি চায়না ইনভেস্টমেন্ট নাও করে, কিন্তু তার আশেপাশের দেশগুলোকেও যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে সেই দেশটাকেও টাচ করে যাচ্ছে। এইভাবে মোট 138খানা দেশকে টাচ করছে। এই 138খানা দেশের কম্বাইন্ড জিডিপি হচ্ছে $29 ট্রিলিয়ন। কত টাকা তাহলে ভাবতে পারছো? আমাদের দেশের জিডিপি আগের বছরে বলা হয়েছিল $2.9 ট্রিলিয়ন। তো তার 10 গুণ হয়ে গেছে, এখানে $29 ট্রিলিয়ন এই কম্বাইন্ড জিডিপি আর 4.6 বিলিয়ন পিপল। টার্গেটেড কমপ্লিশন ডেট হচ্ছে 2049, কারণ এটা চায়না যে দেশটা হয়েছিল পিপলস রিপাবলিক অফ চায়না, তার 100 বছর পূর্তিতে এই প্রজেক্টটা কমপ্লিট করবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। প্রজেক্টটা কেন করা হয়েছে দেখো। চায়না যেটা বলেছে যে ইমপ্রুভিং ইন্টার গভর্নমেন্টাল কমিউনিকেশন টু বেটার অ্যালাইন হাই লেভেল গভর্নমেন্ট পলিসিস। বলছে এখন তো আর এক একটা দেশ আলাদা আলাদাভাবে ফাংশন করে না, প্রত্যেকটা দেশ নিজেদের মধ্যে ব্যবসা করছে, নিজেদের মধ্যে যাতায়াত হচ্ছে, এই দেশের মানুষ ওই দেশে গিয়ে কাজ করছে। তাই প্রত্যেকটা দেশের পলিসিও এমন হওয়া উচিত যেন একসাথে রেজনেট করতে পারে। সেই জন্য এই বেটার ইমপ্রুভ করতে চাইছে, বেটার অ্যালাইন হাই লেভেল গভর্নমেন্ট পলিসিস। তার সাথে কি বলছে, স্ট্রেনদেন দ্য কোঅর্ডিনেশন অফ ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানস to better connect hard infrastructure network। hard infrastructure network বলতে পাওয়ার গ্রিড, ট্রান্সপোর্ট সিস্টেম মানে রাস্তা, তারপরে রেলপথ, এইগুলোকে বলে হার্ড ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার বাংলা হচ্ছে পরিকাঠামো। আর এখানে বলছে সফট ইনফ্রাস্ট্রাকচারকেও ভালো করতে হবে। সফট ইনফ্রাস্ট্রাকচার বলতে এই কালচারাল রিলেশন, তারপর ফিনান্সিয়াল সিস্টেম, ট্রেড ডিলস মানে ব্যবসা বাণিজ্যর যে ডিল হচ্ছে বা এক দেশ অন্য দেশকে ঋণ দিচ্ছে, এই জিনিসগুলোকে বলে সফট ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? তো এই বিআরআই ইনিশিয়েটিভের দৌলতে হার্ড আর সফট দুই ধরনের ইনফ্রাস্ট্রাকচারই বেটার হবে। অ্যাকচুয়ালি আমাদের এশিয়াতে যদি দেখা যায়, এখানে হার্ড ইনফ্রাস্ট্রাকচারের খুব অভাব। তো চায়না নিজের পকেট থেকে পয়সা দিয়ে সেই সমস্ত এশিয়ায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। কেন করছে সেটা আগে দেখব। এছাড়া পিপল টু পিপল কানেক্টিভিটি হবে আর ইউনিফাইড লার্জ মার্কেট হবে। এটাই হচ্ছে চায়নার মেন গোল। কারণ চায়নার ম্যানুফ্যাকচারিং যেহেতু খুব ভালো, ওরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট খুব কম পয়সায় তৈরি করতে পারে, তাই ওরা চাইছে যে সারা পৃথিবী জুড়ে ওদের মার্কেট যেন তৈরি হয়।
ওরা যাতে সেই সব মালপত্র নিয়ে গিয়ে সেই সব দেশে বেচতে পারে এবং সেই দেশের যে কাঁচামাল আছে, র মেটেরিয়ালস আছে, সেগুলো নিজের দেশে এনে ম্যানুফ্যাকচার করে আবার ওই দেশে যেন বেচতে পারে। ঠিক যেভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে, ইন্দোনেশিয়া প্রভৃতি জায়গায় করতে চেয়েছিল, বা ইউরোপিয়ান কোম্পানিগুলো কলোনাইজেশনের শুরুতে, ঠিক সেই জিনিসটাই চায়না করতে চাইছে। এই জন্য চায়নার এই প্রজেক্টটাকে অ্যাকচুয়ালি নিও কলোনিয়াল প্রজেক্ট বলা হয়। নিও কলোনিয়াল বলতে নব্য কলোনিয়ালিজম, ঠিক আছে। এবার এর দুটো সেগমেন্ট আছে, বেল্ট আর রোড। বেল্ট বলতে বোঝানো হচ্ছে যে স্থলপথে যে কানেকশনটা হচ্ছে সেটাকে বেল্ট বলা হয়েছে। refers to overland routes for road and rail transport called the Silk Road Economic Belt. আর রোড বলতে অ্যাকচুয়ালি 21st century maritime silk road। 21st century মানে একবিংশ শতাব্দীর, ম্যারাটাইম মানে সামুদ্রিক, সিল্ক রোড হচ্ছে রেশম পথ, ঠিক আছে। তাহলে নিজেরা বাংলায় লিখতে হলে কি লিখবে বুঝতে পেরেছ। সি রুট যেটা, সেটাকেই বলা হচ্ছে রোড, আর যেটা ওভারল্যান্ড মানে ল্যান্ড রুট যেটা, সেটাকে বলা হচ্ছে বেল্ট। পুরো ম্যাপটা দেখো, প্রায় পুরো পৃথিবীটা কভার করে ফেলেছে। এখান থেকে শুরু করে এই যে বেজিং, জিজিয়াং, সেখান থেকে শুরু করে এইভাবে মধ্য এশিয়া দিয়ে গিয়ে এটা হচ্ছে ওয়েস্ট এশিয়া, পশ্চিম এশিয়ায় গেছে সে এই জায়গাটা, সেখান থেকে ইস্তানবুল হয়ে ইউরোপে ঢুকে যাচ্ছে, এদিকে যাচ্ছে মস্কোতে, সেটা হচ্ছে রাশিয়ায়, আর এইদিকে আবার এখান থেকে ঢুকে যাচ্ছে রটারদাম অব্দি। আর এইদিকে যে এটা হচ্ছে বেল্ট, এই লালটা হচ্ছে বেল্ট, আর রোড হচ্ছে এইখানে জলপথে যে পথটা তৈরি করেছে সেটা এইখানের সমস্ত সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোকে ছুঁচ্ছে প্রথমে, সেখান থেকে এটা ছুঁয়ে যাচ্ছে এই কলম্বোতে মানে শ্রীলঙ্কা, পুরো ভারতকে এনসার্কেল করছে। এনসার্কেল করে এইখানে দেখো আসছে আফ্রিকায় এই নাইরোবি, সেখান থেকে এইখানে আছে জাবতি, এই জাবতি থেকে সোজা রেড সি হয়ে, সুয়েজ কানাল হয়ে, ভূমধ্য সাগর হয়ে এইভাবে চলে যাচ্ছে এথেন্স, এই গ্রিসকে টাচ করছে, তারপরে ইটালিকে টাচ করছে, করে আবার এই রোড বেল্টের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, মানে পুরো এনসার্কেল করে নিয়েছে পৃথিবীটাকে। এখানে সি রুটটা দেয়া হয়েছে, সি রুটটা দেখো চায়না থেকে শুরু হয়ে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালাক্কা স্ট্রেট হয়ে যাচ্ছে, তারপরে রয়েছে মালদ্বীপস, কেনিয়া, ডিজিবাউতি, সুয়েজ ক্যানাল হয়ে মেডিটেরিনিয়ান সি হয়ে ইসরায়েল থেকে টার্কি থেকে গ্রিস থেকে ইটালি। এইটা হচ্ছে সামুদ্রিক পথটা। আর এই শহরগুলোর নাম আমি দিয়ে দিয়েছি কারণ এগুলো প্রত্যেকটাই পোর্ট সিটি, এবং তোমাদের এই পোর্ট সিটি তুলে ম্যাচ দ্য ফলোয়িং কলাম করে আসতে পারে, বা এই শহরটা কোথায় অবস্থিত সেটাও আসতে পারে জিকেতে, এমনি জিকে হিসাবে, ট্র্যাডিশনাল জিকে হিসাবে। তো সেই জন্য আমি শহরগুলোর নাম দিয়ে দিয়েছি। এরপরে আসছে ল্যান্ড করিডোরের এখানে ভাগ রয়েছে, 5টা ভাগ রয়েছে। একটা দেখো নিউ ইউরেশিয়া ল্যান্ড ব্রিজ, এটা চায়না থেকে ওয়েস্টার্ন রাশিয়া অব্দি যাচ্ছে। ওখানে যে আমি ম্যাপে পুরো রেড কালারেরটা দেখালাম, সেই পুরোটা হচ্ছে নিউ ইউরেশিয়া ল্যান্ড ব্রিজ। তারপরে রয়েছে চায়না, মঙ্গোলিয়া, রাশিয়া করিডোর, এটা চায়না থেকে ফার ইস্ট রাশিয়া অব্দি যাচ্ছে, ইস্টার্ন দিকে, ঠিক আছে। তারপর রয়েছে চায়না, সেন্ট্রাল এশিয়া, ওয়েস্ট এশিয়া করিডোর, এটা চায়না থেকে একেবারে টার্কি অব্দি। চায়না ইন্দো চায়না পেনিনসুলার করিডোর, এটা চায়না থেকে সিঙ্গাপুর অব্দি। আর চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এইটা নিয়ে আমি ডিটেলে আর এক জায়গায় মেনশন করেছি, সেটা আমার একটা চাবাহার পোর্টের উপর ভিডিও বানানো আছে, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। আর এই সংক্রান্ত আরো ম্যাপ আমি আজকের পিডিএফটাই দিয়ে দিয়েছি, পিডিএফটা ডাউনলোড করে ম্যাপ মিলিয়ে এইটা দেখবে, ঠিক আছে।
তারপরে দেখো এটা স্পেশাল ভাবে মেনশন করেছি কারণ চায়না যখন এই পুরো বিআরআইটা কনসিভ করেছিল, ওরা যখন ভেবেছিল তখন ওরা ইন্ডিয়াকেও ভেবে নিয়েছিল যে ওদের সাথে হাত মেলাবে, কারণ ওরা যে পরিমাণে টাকা পয়সা দিচ্ছে সেটা কোনো দেশই মানা করতে পারে না। তো বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার ইকোনমিক করিডোর বলে ওরা একটা বানিয়েছিল, যেমন সিপেক একটা বানিয়েছে ঠিক ওই রকম। তো এটা কুমলিং থেকে শুরু করে মান্দালয়টা হচ্ছে মায়ানমারে, মান্দালয় থেকে দেখো ইম্ফল, শিলচর, সিলেট, ঢাকা, যশোর হয়ে কলকাতা, এবং এখান থেকেই ওরা আবার সি আউটলেট পেয়ে যাচ্ছে। তো সেখানে ওদের এই যে বেলটা সেটা আবার একটা রোডের সাথে যুক্ত হয়ে যাবে। হলো তো কি হয়েছে, ইন্ডিয়া এই প্রজেক্টটা থেকে ড্রপ করে দিয়েছে, মানে ইন্ডিয়া এই প্রজেক্টটায় পার্টিসিপেট করেইনি। সেজন্য চায়না এখন মায়ানমারে, বাংলাদেশে এবং আরও সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে বিনিয়োগ করছে, ইনভেস্টমেন্ট করছে, আলাদা আলাদা করে সেটা করছে। যেমন এই যে পদ্মা ব্রিজ ইন বাংলাদেশ অ্যাজ আ পার্ট অফ এশিয়ান হাইওয়ে 1 ইজ অ্যান এক্সাম্পল। বাংলাদেশেও যেন এবং রিসেন্টলি বাংলাদেশে অনেকখানি বিনিয়োগ করেছে চায়না। তো বাংলাদেশে এটা এশিয়ান হাইওয়ে বলে একটা হাইওয়ে তৈরি করতে চাইছে, তার পার্ট হিসাবে পদ্মা ব্রিজ তৈরি করেছে চায়না বাংলাদেশে। এবার চায়না এত টাকা পাচ্ছে কোথার থেকে, সেই রুটটা একবার বলে দিই। প্রথমে দেখো এই যে এই ব্যাংকগুলো, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকটা চায়নাই মানে এর লিডার সেইটা, আর প্লাস চায়না নিজের দেশে একটা সিল্ক রোড ফান্ড তৈরি করেছে। এবার কিভাবে এরা টাকাগুলো বিনিয়োগ করে, চাইনিজ গভর্নমেন্ট প্রথমে চাইনিজ ডেভেলপমেন্ট ব্যাংক, চাইনিজ এক্সিম ব্যাংক এগুলোতে টাকা ইনফিউজ করে, মানে আমাদের গভর্নমেন্ট ধরো আরবিআইতে টাকা দিল সেই রকম, সেখান থেকে আরবিআই আবার অন্যান্য যে ব্যাংকগুলোতে টাকা দেয় সেই রকম। যেমন এখানে দেখো ডিসবার্স, এই যে এই সিডিবি আর এক্সিম ব্যাংক ডিসবার্স লোনস টু পিপলস ব্যাংক অফ চায়না, মানে পিপলস ব্যাংক অফ চায়না বলতে গেলে এই ব্যাংকগুলো আবার বিভিন্ন কোম্পানিকে লোন দিচ্ছে, এবং সেটা খুব কম রেটে লোন দিচ্ছে, কম ইন্টারেস্টে লোন দিচ্ছে, যাতে এই কোম্পানিগুলো ওই বিদেশি সরকারকে, বিদেশি কোম্পানিকে লোন দিতে পারে খুব সহজে। এটা এখন এদের ভালো লাগছে, কিন্তু ভবিষ্যতে এদের অনেক প্রবলেম হবে। এখন দেখা যায় আপাতত কি কি বেনিফিট হচ্ছে চায়নার। প্রথমত ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডেশন হচ্ছে এশিয়াতে, তার ফলে কি বেটার কানেক্টিভিটি হচ্ছে। এবার বেটার কানেক্টিভিটির ফলে কি চায়নার মার্কেট অ্যাক্সেস পাচ্ছে বিভিন্ন দেশে, এটা গেল। আর চায়না ইজ ক্রিয়েটিং ইটস মার্কেট অ্যালং উইথ ক্যাপচারিং দ্য কারেন্ট মার্কেট। এখন যা মার্কেট আছে সেটা তো আছেই, কিন্তু চায়না নতুন করে মার্কেট তৈরি করছে। যেমন এত টাকা যখন কোনো একটা দেশে যাচ্ছে তখন সেখানকার মানুষের হাতে অনেক টাকা আসছে। এবার এইটা দেখো, এটা হচ্ছে সিম্পল ইকোনমিক্স। ওখানকার মানুষের হাতে যখন টাকা আসছে তখন সেই মানুষগুলোর মধ্যে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। এবার ডিমান্ডের ফলে ওরা কি জিনিসপত্র কিনতে চাইছে, অনেক লাক্সারি আইটেম কিনতে চাইছে, কিন্তু ওদের দেশে তো সেই লাক্সারি আইটেমগুলো প্রডিউসড হচ্ছে না। তখন কি করছে চায়না, ওই ডিমান্ডটাকে এনক্যাশ করছে, গিয়ে চাইনিজ কোম্পানিরা ওখানে মার্কেট সাজিয়ে ফেলছে। ঠিক এইভাবেই ওরা শুধু যে মার্কেট আছে সেটাকে অ্যাক্সেস করছে না, নতুন করে মার্কেট তৈরিও করছে। কিন্তু এর অনেকগুলো ক্রিটিসিজম আছে, এবং এইটার জন্যই আমি আজকে ভিডিওটা মেন বানিয়েছি। সবাই ভাবছে যে এতে হয়তো চায়নার খুব লাভ হচ্ছে, কিন্তু বাকিদের একদম লোকসান হয়ে যাচ্ছে, এবং সেটা এখন হচ্ছে, কিন্তু ভবিষ্যতে চায়নারও কিন্তু এতে অনেক লোকসান হয়ে যাবে। তার কারণ হচ্ছে অ্যাবজর্বিং আ লট অফ রিসোর্সেস ফ্রম চায়না। একবার চায়না যে হেভিলি ইনভেস্ট করে দিয়েছে, সেই প্রজেক্টগুলোকে রান করার জন্য আরও টাকা দরকার, এবং যে যে দেশে দিয়েছে তারা ক্রমাগত টাকা চেয়েই যাচ্ছে চায়নার থেকে প্রজেক্ট কমপ্লিট করার জন্য। এর ফলে কি হচ্ছে, চায়না নিজেদের রিসোর্সে অ্যাবজর্ভ করছে, করে সাইফন করে বাইরে পাঠাচ্ছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এপিটম অফ কারাপশন অ্যান্ড ফান্ড মিসপ্লেসমেন্ট। চায়নায় কি হচ্ছে, প্রচুর করাপশন দেখা যাচ্ছে। এই যে পুরো চায়নাতে প্রথমে টাকা, চায়নার ব্যাংকিং সিস্টেম থেকে টাকা চায়নার কোম্পানির হাতে আসছে, এবং সেই টাকাগুলো আবার বিদেশি সরকারের কাছে যাচ্ছে,
বিদেশি সরকারের থেকে সেই বিদেশি ব্যাংকে যাচ্ছে এবং ব্যাংক হয়ে বিভিন্ন কোম্পানির কাছে যাচ্ছে, এবং সেখান থেকে এই এত বড় চেনটা, এখানে প্রচুর করাপশন হচ্ছে। এবং চায়নার যে কমিউনিস্ট পার্টি, তার যে মেম্বার, সেখানকার বেশিরভাগ মেম্বার কিন্তু আবার চায়নার যে বিভিন্ন কোম্পানি আছে তার শেয়ার হোল্ডার, তার কিছুটা করে স্টক কিনে রেখেছে। তো তারাও নিজেদের সুবিধার জন্য প্রচুর ফান্ড এদিক ওদিক করছে, মিসপ্লেস করছে, যেরকম হয়ে থাকে। প্লাস দেখো, যেসব দেশগুলোতে চায়না বিনিয়োগ করছে তারা ইনফ্রাস্ট্রাকচারের জন্য কি করছে, চাইনিজ যে কোম্পানি তাদের থেকে র মেটেরিয়াল কিনছে, কিন্তু সেটা আবার চাইনিজ লোন দিয়ে। ফলে অনেকটা গঙ্গার জলে গঙ্গা পুজোর মতো হয়ে যাচ্ছে। আলটিমেট কিন্তু চায়নার এখন সেরকম কোনো লাভ হচ্ছে না। মোস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ, বেশিরভাগ ইনভেস্টমেন্ট যে হাই ইনভেস্টমেন্টগুলো হয়েছে সেটা ডেভেলপিং কান্ট্রিজে হয়েছে, কোনো ডেভেলপড কান্ট্রিতে হয়নি। এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে প্রচুর সময় লাগে। তাই চায়না দেখবে যেখানেই লোন দিচ্ছে 25 বছরের জন্য লোন দিচ্ছে, 20 বছরের জন্য লোন দিচ্ছে। তো যারা এইসব জিনিস নিয়ে পড়াশোনা করেন, যেসব ইকোনমিস্টরা বা ফরেন পলিসি অ্যানালিস্টরা, তারা বলছে যে বেশিরভাগ কান্ট্রি এই টাকাগুলো ফেরত দিতেই পারবে না। এবার লোনকে কিন্তু অ্যাসেট বলে, মানে আমি যদি তোমাকে লোন দিই তাহলে এটা আমার অ্যাসেট এবং তোমার লায়াবিলিটি, কারণ তোমাকে এই টাকাটা পরে সুদ সমেত ফেরত দিতে হবে, তাই এটা তোমার দায়। আর আমার কাছে এটা অ্যাসেট। কিন্তু তুমি যদি এই লোনটা ফেরতই না দিতে পারো তাহলে তো ওটা আমার লায়াবিলিটি হয়ে গেল। তো সেজন্যই বলছে যে বেশিরভাগ যে লোন রয়েছে সেটা জাঙ্ক হয়ে যাবে, মানে কি বেশিরভাগ যে লোন ওরা দিয়েছে সেটা চায়না ফেরতই পাবে। কিন্তু চায়না যে দেশটা, সে বলছে কি যে ঠিক আছে ফেরত পাবো না, তাতে কি হয়েছে, আমি তখন ওদের ইনফ্রাস্ট্রাকচারগুলোই নিয়ে নেবো। ওখানে ধরো কোনো একটা ব্রিজ হচ্ছে, কোনো রাস্তা হচ্ছে, কিছু হচ্ছে, চায়না বলছে ঠিক আছে আমরা তো মানে যা বিনিয়োগ করেছে চায়নায় বিনিয়োগ করেছে, দেশগুলো শুধু কি নিজেদের ল্যান্ড দিয়েছে যে হ্যাঁ আমাদের এখানে এসে আমাদের জমিতে তোমরা ব্রিজ বানাও, রাস্তা বানাও, তারপরে রেল লাইন পাতো। তো চায়না বলছে যে ওগুলোকে কবজা করে নেবে চাইনিজ কমিউনিস্ট পার্টির মেম্বাররা। কিন্তু চাইনিজ অনেক প্রাইভেট বিজনেস কোম্পানিও আছে যারা ওইসব দেশে গিয়ে এখন বিনিয়োগ করছে। তারা তো আর হঠাৎ করে বসে পড়তে পারবে না এইসব ইনফ্রাস্ট্রাকচারের উপর, তো তাদের একদম লস হয়ে যাবে। বোঝাতে পারলাম কি বলছি? ঠিক যেরকম উদাহরণ দিয়ে বলছি যে প্রথমে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে নিজেদের সুবিধার্থেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলো, পোর্ট তৈরি করলো, রেল লাইন পাতলো। কিন্তু একটা সময় গিয়ে ব্রিটিশ যে ক্রাউন, সে তো এই সব কিছুকে টেক ওভার করে নিল। মনে করে দেখো, এই সব কিছুকে তারা টেক ওভার করে নিল, দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দিল। এবং তোমরা মনে করে দেখো এটা কেন করেছিল, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন খুব লসে চলছিল। তোমরা যদি একটু ডিটেলে পড়ো ওই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়ার জায়গাটা, তোমরা জানতে পারবে যে একটা সময় এমন হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেদের যে কর্মীরা তারা প্রচুর কারাপশন করছিল, তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লসে চলছিল। তখনই ওই যে ব্রিটিশ ক্রাউন এসে টেক ওভার করে নেয় সমস্ত কলোনিগুলো, দিয়ে ওরা নিজেদের মতো চালাতে থাকে। তো এখানে বলছে সেটারই আবার রিপিটেশন হবে, ওরা যেহেতু সেম মডেল নিয়েছে তাই সেম মডেলেই ওরা আবার ধসে যাবে। প্লাস দেখো, এই সমস্ত কোভিড-19 ফলে অনেক প্রজেক্ট কিন্তু স্টলড হয়ে গেছে, আর অনেক প্রজেক্ট পার্মানেন্টলি স্ক্র্যাপডও হয়ে গেছে। আর চায়নার প্রতি সবার এখন একটা বিরূপ মনোভাব রয়েছে। আর প্লাস আয়ার অফ ইউএস, আয়ার মানে রাগ বা বিরূপ মনোভাব, এটা একটা ভোকাবুলারি দিলাম, যে যারা জানো না জেনে নাও। ইন্ডিয়া, ইউএস, ওয়েস্টার্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রির সঙ্গে তো একটা চায়না পাঙ্গা নিয়েছে। তো এটাও একটা চায়নার জন্য খারাপ হলো। এখন দেখছো তো যে আস্তে আস্তে সব দেশ চায়নার সামনে যে দরজা খোলা রেখেছিল এতদিন, সেটা বন্ধ করে দিচ্ছে। এটাই হচ্ছে ক্রিটিসিজম। ঠিক আছে, তো চলে এসো এরপরের থেকে এমসিকিউ রয়েছে। প্রথম এমসিকিউটা দেখো, হুইচ পোর্ট ইন শ্রীলঙ্কা has been given to China on a lease for 99 years? শ্রীলঙ্কার কোন পোর্ট মানে কোন বন্দরটা চায়নাকে 99 বছরের জন্য লিজে দেওয়া হয়েছে?
কলম্বো, গল, ত্রিনকোমালে আর হাম্বানটোটা। তোমরা আনসারটা কমেন্ট সেকশনে লেখো, ঠিক আছে? আবার বলছি, কলম্বো, গল, ত্রিনকোমালে আর হাম্বানটোটা। এটা খুব ইজি কোয়েশ্চেন, যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা খুব ভালো করে জানো। রাইট অ্যান্সার হচ্ছে হাম্বানটোটা। এর পরেরটা দেখো, which of the following ports are not located in Asia? নিচের কোন বন্দরটি এশিয়া মহাদেশে অবস্থিত নয়? গোয়াদার পোর্ট, ত্রিস্ত পোর্ট, চাবাহার, ইয়াঙ্গন। গোয়াদার পোর্ট, ত্রিস্ত পোর্ট, চাবাহার, ইয়াঙ্গন। কারেক্ট আনসার কি বলো? কারেক্ট আনসার এদের মধ্যে হচ্ছে ত্রিস্ত পোর্ট। এটা ইটালিতে অবস্থিত। যে পিডিএফটা দিয়েছি ওখানে সবকটা উত্তর ভালো করে দিয়েছি। এর পরেরটা দেখো, where is the headquarter of Asian Infrastructure Investment Bank situated? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? মানিলা, ফিলিপিন্স, বেজিং, চায়না, জাকার্তা, ইন্দোনেশিয়া, সাংহাই, চায়না। আবার বলো, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? মানিলা, বেজিং, জাকার্তা, সাংহাই। আর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে বেজিং। এরপরেরটা দেখো, এটা নিয়েও একটা ভিডিও আগে করেছিলাম, এই সিরিজের ফার্স্ট ভিডিওটা করেছিলাম, তাই এর উত্তরটা আমি এখন বলবো না, পিডিএফে করে দিয়েছি। এর উত্তর হচ্ছে, নিচে 4টে ভিসা দেয়া রয়েছে, এর মধ্যে কোনটা স্টুডেন্ট ভিসা? H1B, L1, H4, M1, এর মধ্যে কোনটা স্টুডেন্ট ভিসা? আর আরেকটা, এটাও উত্তর বলবো না, আগের দিনই করে দিয়েছি, এর উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বলো, এই যে নিচে 4টে টেস্ট দেওয়া রয়েছে, তার মধ্যে কোন টেস্টটা ব্লাড স্যাম্পল নিয়ে করা হয়? RT-PCR, ড্রাই সোয়াব, অ্যান্টিজেন টেস্ট আর অ্যান্টিবডি টেস্ট। RT-PCR, ড্রাই সোয়াব, অ্যান্টিজেন টেস্ট আর অ্যান্টিবডি টেস্ট। ঠিক আছে, এই কোয়েশ্চেনের এই এমসিকিউর উত্তরগুলো নিচে লেখো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তবে কিছু কথা আছে শোনো। আমি এই ভিডিওটা কিন্তু আমার ভিডিও লাইভে হয় না, আমি রেকর্ড করে পাঠিয়ে দিই, সেটা নির্দিষ্ট সময়ে আপলোড হয়। তাই ভিডিওর যে কমেন্ট সেকশন, সেখানে কিছু লিখলে আমি দেখতে পারবো না। ইউটিউবের যে কমেন্ট সেকশনটা আছে, সেখানে তোমরা তোমাদের যা সাজেশন আছে, যা কোয়েশ্চেন আছে, সেগুলো লিখবে, ঠিক আছে? আর সেকেন্ড কথাটা হচ্ছে, আমার কিন্তু কোনো পার্টিকুলার সাবজেক্ট বলা নেই। তোমাদের প্রত্যেক সাবজেক্টেরই একজন করে টিচার আছে। আমাকে স্যার বলেছেন যে কোনো বিষয় নিয়ে প্রতিদিন একটা টপিক চুজ করে সেই টপিকের উপর ভিডিও বানাতে। তাই তোমরা আমায় বলবে যে কি টপিক, সেটা যে কোনো সাবজেক্টের টপিক হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, বা স্ট্যাটিক কোনো পলিটির টপিক হতে পারে, ইকোনমিক্সের টপিক হতে পারে, যে কোনো টপিক হতে পারে। তোমরা আমায় বলবে, আমি তার উপর ভিডিও বানাবো, ঠিক আছে? আর তোমাদের যা বলার সেটা লাইভ চ্যাটে বলবে না, কমেন্ট সেকশনে আমায় জানাবে। হলো? তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যা সাজেশন থাকবে আমায় জানিও। থ্যাংক ইউ সো মাচ।